প্রথমে ওয়াটারের জন্য, তারপরে আবার হচ্ছে ওয়েস্ট ওয়াটার ডিসপোজালের জন্য। প্লাম্বিং তো পুরোটাই বলে। একটা হচ্ছে প্লাম্বিং বলতেই বোঝাবে যে তুমি বিল্ডিং এ ওয়াটার সাপ্লাই দিবা, তারপরে সাপ্লাই করার পরে আমরা যে ওয়েস্টটা জেনারেট হবে সেটাকে আমরা হচ্ছে ডিসপোজ করব আর কি। ঠিক আছে, তো আমি বেশি প্রথম দিকে থিওরিতে যাব না, থিওরি পরেও পড়া যাবে, যেহেতু এখানে একটা অঙ্ক আছে ডিজাইনের প্রবলেম, সেখানে সরাসরি চলে যায়, কারণ ওখানে ডিজাইনে করতে গেলেই হচ্ছে যে থ্রিডি গুলো আস্তে আস্তে চলে আসবে। হ্যাঁ, তারপরেও পিছনে আমরা আবার আসতে পারবো। তো প্লাম্বিং বলতে যে আমাদের যে পুরো বিল্ডিং এ যে বিভিন্ন পাইপ আছে, ফিক্সচার ফিক্সচার বলতে এই যে আমাদের ট্যাপ গুলো, যেগুলো আমরা ট্যাপ বলি আর কি, যেগুলো আসলে ফিক্সচার ভালভ আর কি। ঠিক আছে, ট্যাপ আমরা ওপেন করি, বা অ্যাপ্লায়েন্সেস হচ্ছে যে এই যে বাথটাব গুলো বা বেসিন গুলো, এই সব কিছুকে ফিক্সচার বা অ্যাপ্লায়েন্সেস বা রিসিপটিক্যাল বা ডিভাইস এগুলো বলে। তো পুরো এই পাম্পিং বা এই পুরো জিনিসগুলো যারা ওয়াটার সাপ্লাই এবং ওয়েস্ট ওয়াটার ডিসপোজ করতেছে একটা বিল্ডিংটা, সেটার পুরো সিস্টেমটাকেই বলা হয় পাম্পিং সিস্টেম। তো ওয়াটার ওয়েস্ট ওয়াটার যখন ইয়া করব তখন সেটা পরের ব্যাপার। প্রথমে ওয়াটার যখনই আমরা সাপ্লাই করব, মেইন শুধু একটা কথা বলে যায় যে ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে প্রেশার। যে তুমি যখন ট্যাপটা খুলবে বা তোমার যে কোনো শাওয়ারটা খুলবে, যাতে তোমার ভালভটা খুব অল্পতেই ওপেন করলে অনেক বেশি ওয়াটার যাতে না পড়ে যায়, তাতে বাল্বটা হঠাৎ করে ইনঅ্যাক্টিভও হয়ে যাবে, বার্স্ট হয়ে ভেঙেও যেতে পারে, অথবা অল্প একটু সামান্য অনেক বেশি খোলার পরেও আমরা প্রয়োজনীয় পরিমাণ পানি নাও পেতে পারি। ঠিক আছে, তো এইটা এই জন্যই যাতে আবার অতিরিক্ত প্রেসার আসলে পাইপগুলো বাস্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে প্রেসার, হাইড্রোলিক প্রেসার এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, এবং টোটাল ডিজাইনটা আসলে প্রেসারের সাথে সাথে কিভাবে ফ্রিকশনাল লস হবে, মানে ফ্রিকশনাল লসের মাধ্যমে কখনো প্রেসার আমরা যদি ম্যাক্সিমামে চলেও যায়, প্রেসারটা কিছুটা লস হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো সেই এই বিল্ডিং প্লাম্বিংটা অ্যাকচুয়ালি তোমাদের তোমরা কি এটা থার্ড ইয়ারে করছিলা? হ্যালো জি হ্যালো, ম্যাম, একটা করছে। করছিলা? থার্ড ইয়ারে কি বিল্ডিং প্লাম্বিং ডিজাইনটা করানো হয়েছিল? আমি তো পড়াই নাই তোমাদের থার্ড ইয়ারে, তাই আমি জানি না। আমাকে একটু দেখো তো এই জিনিসগুলো কি তোমাদের থার্ড ইয়ারে করানো হয়েছে কিনা। কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি 15 ব্যাচ থেকে তোমাদের থার্ড ইয়ারে 351-এ ইনক্লুড করা হয়েছিল, কিন্তু 15 ব্যাচে অ্যাকচুয়ালি খেয়াল করা হয় নাই বলে, যে পড়াইতো সে খেয়াল করা নাই বলে 15 ব্যাচে ফোর্থ ইয়ারে আমি পড়াইছি। তো 16 ব্যাচে আমি মানে অ্যাসিউম করে নিচ্ছি যে হয়তো বা পড়ানো হয় নাই। যদি পড়ানো হয়ে থাকে তাহলে আমি এই পার্টটা পড়াবো না। কে আছো, কে মনে করতে পারবা? দেখো, এ ধরনের একটা জোনিং কনসেপ্ট করে একটা অঙ্ক করানো, কারো মনে না আছে? ম্যাম, এগুলো তো পড়ানো হয় নাই, পড়ানো হয় নাই ম্যাম। শিওর? এগুলো হয় না ম্যাম। আচ্ছা, কারণ আমি জি ম্যাম, শিওর। থার্ড ইয়ারে যখন পড়াইলাম 17 ব্যাচে, তখন কিন্তু ওদেরকে যেহেতু সিলেবাসে এটা আছে, আমি ওদেরকে এবার এটা করায় দিছি আর কি, কারণ ফোর্থ ইয়ারে ওদেরকে অন্য পার্টটা করাবো। তো আমি জাস্ট গেস করে নিয়েছি যে তোমাদের হয়তো বা পড়ানো হয় নাই, দ্যাটস ওয়াই এটা আমি হাতে নিয়েছি, না হলে হয়তো বা আমি অন্য পার্টে জাম্প করে চলে যাবো আর কি। তাহলে পড়ানো হয় নাই, তাই তো? না ম্যাম, হয় নাই। ঠিক আছে, তো যেহেতু পড়ানো হয় নাই, তো এটা জিনিসটা আমি তাহলে একদম ওই যে ডিজাইনটা আছে, কারণ ডিজাইনে ফ্রিকশনাল লস ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, অনেকটা সময় লাগে, তো আমি সেখানেই চলে যাব। তো বিষয়টা প্রথমে দুইটা জিনিস একটু শিখো, যে আপ ফিট জোন, আপ ফিট জোন আর ডাউন ফিট জোন।
মানে আমি আমার আচ্ছা তার আগে আর দুইটা টার্ম শিখায় যাই। দেখো প্লাম্বিং সিস্টেম কি জিনিস সেটা তো বললাম, প্লাম্বিং ফিক্সচার যে জিনিস সেটাও বললাম, যে রেসিপটেকলস ডিভাইসেস বা অ্যাপ্লায়েন্সেস যেগুলো আমরা পিওর ওয়াটারকে রিসিভ করার কাজে ব্যবহার করতেছি এবং ডিসচার্জ করার জন্য ব্যবহার করতেছি, পুরোটাই হচ্ছে প্লাম্বিং ফিক্সচার। এখানে একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে ফিক্সচার ইউনিট। তারা তোমরা এই যদি থার্ড ইয়ারে না করে থাকো তাহলে এটা প্রথমেই এই টার্মটা শিখতেছো। এটা যারা ট্রান্সপোর্টেশনে প্যাসেঞ্জার কার ইউনিট পড়ছো, পিসিইউ, এটা কাইন্ড অফ সে ধরনের ইউনিট যে রাস্তায় অনেক ধরনের তোমার ভেহিকল মুভ করে, সব ধরনের ভেহিকলকে একটা প্যাসেঞ্জার কারের সাথে কম্পেয়ার করে লোড ক্যালকুলেট করা হয় প্যাসেঞ্জার কার ইউনিট। ঠিক একইভাবে এখানে বিভিন্ন ধরনের ওয়াশ বেসিন আছে, বাথটাব আছে, কিচেন সিঙ্ক আছে। তো বিভিন্ন জায়গায় ওয়াটারের ইউজেসটা বিভিন্ন রকম। তো সব ওয়াটার ইউজেসকে একটা ফিক্সচার ইউনিট আকারে হচ্ছে যে মানে এক্সপ্রেস করা হয়, যে যদি কিচেন সিঙ্ক হয় তাহলে এক্স ফিক্সচার ইউনিট, যদি বাথটাব হয় তাহলে ওয়াই ফিক্সচার ইউনিট, আর যদি কমোড হয় তাহলে জেড ফিক্সচার ইউনিট। ঠিক আছে, একটা কমন টার্মে নিয়ে এসে যাতে কি পরিমাণ ওয়াটার লাগবে সেটা আমরা, বা কিভাবে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার এখান থেকে যাবে সেটাকে ফিক্সচার ইউনিট দিয়ে এত লিটার পার ডে ওয়াটার চলে যাচ্ছে সেই হিসাবে এখানে এক্সপ্রেস করা হয় না। পরবর্তীতে সেই ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করা হয় বেসড অন ফিক্সচার ইউনিট, বাট প্রথমে আমরা লোডটা ক্যালকুলেট করি হচ্ছে ফিক্সচার ইউনিট আকারে। তোমরা সেটাই শিখবা আর কি, ঠিক আছে। এবং এখানে আরেকটা দুইটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ ট্যাঙ্ক আর ফ্ল্যাশ ভালভ। যে আমাদের যে কমোড গুলো আছে যেখানে আমরা ফ্ল্যাশ ইউজ করি আর কি, ওয়াটার ক্লোজেট বা ইউরিনালের জন্য যে করি, সেখানে আসলে ফ্ল্যাশ ট্যাঙ্ক আছে। আমরা উপরে যেটা করি যে আমরা যখন ব্যবহার করি তখন হচ্ছে যে ফ্ল্যাশ ট্যাঙ্কটাকে টান দেই, ইয়াটাকে টান দেই, কোনো একটা বাটন প্রেসার দেই, তখন এটা হচ্ছে যে তোমার পানিটা আসে। কিন্তু ফ্ল্যাশ ভ্যালভ হচ্ছে একই পারপাস একই, বাট এটা অটোমেটিক্যালি, এটা মেকানিক্যাল মিনসে যখন প্রেসার আসবে এটা অটো, এটা ভালভটা ওপেন হয়ে যাবে এবং ফ্লাশিং কার্যক্রমটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও এটার উপরে ডিপেন্ড করে, যেহেতু ফ্ল্যাশ ট্যাঙ্ক তুমি ম্যানুয়ালি এটা অপারেট করো তাই ওয়াটার রিকোয়ারমেন্টটা কম। হ্যাঁ, ফ্ল্যাশ ভালভ যখনই আসে, যখন যেহেতু এটা অটো সিস্টেম, এটা একটা নির্দিষ্ট প্রেসার না আসা পর্যন্ত যদি ভালভটা ওপেন হবে না, সেখানে অবশ্যই ওয়াটার রিকোয়ারমেন্টটা একটু কম্পারেটিভলি বেশি থাকবে, ইট ইজ অ্যাসিউম। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এটাই আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে যে ফিক্সচার প্লাম্বিং ডিজাইন করতে গিয়ে লাগবে। এবং প্লাম্বিং ডিজাইন করতে গিয়ে একটা বিল্ডিংকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপফিট জোন আর একটা হচ্ছে ডাউনফিট জোন। মানে নতুন যে টার্মগুলো তোমাদের জানতে হবে সেগুলো আমি বলতেছি। আপফিট জোন আর ডাউনফিট জোন। আপফিট জোন মানে আপ এবং ডাউন, এটা ডিপেন্ড করে যে আমার যে ওয়াটার সোর্স আছে সেখান থেকে আমি পানিটা উপরের দিকে ডেলিভারি করব, মানে আমি নিচে পানি আছে, হ্যাঁ, সেখান থেকে আমি উপরের বিভিন্ন তলায় আমি পানিটা সাপ্লাই করব। তাহলে এই যে উপরের তলায় যে সাপ্লাই দিলাম সেগুলোকে বলা হয় হচ্ছে আপফিট জোন, সেই সেন্সে এটাকে আপফিট বলা হচ্ছে। আরেকটা কথা হচ্ছে ডাউনফিট জোন, সেটা হচ্ছে যে আমি উপরে পানি রাখলাম, সেখান থেকে আমি ছেড়ে দিলাম, আমার ডাউনে যারা আছে তারা আমার পানিটা ইউটিলাইজ করতেছে। দ্যাটস ওয়াই এটাকে আপফিট জোন এবং ডাউনফিট জোন করা হয়, বলা হয়। ঠিক আছে, আর এই যে আপফিট জোন বা ডাউনফিট জোনিং করার মেইন বিষয়টাই হচ্ছে প্রেসার। ঠিক আছে, তুমি যদি তোমার চুয়েটের ক্যাম্পাসের কথা চিন্তা করো, যে তোমার যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা আছে, আমাদের ওখান থেকে আমরা কিন্তু গ্র্যাভিটেশনালি হচ্ছে পানিটা ছেড়ে দিই। ঠিক আছে, গ্র্যাভিটিতে আমরা পানিটা ছেড়ে দেই, এই পানিটা উপরে যখন থাকে
ঠিক ট্যাঙ্কের উপরে যখন পানিটা থাকে তখন স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে, এটা তখন হচ্ছে এটার প্রেসার হচ্ছে 0। প্রেসার 0। যখনই এটা পানিটা অন হয়ে নিচে আসে, পানিটা যখন জাস্ট গ্রাউন্ডে চলে আসে, তখন কি একটা প্রেসার সে গেইন করে ডিউ টু দা কি হাইট ট্রাভেল করে। কারণ প্রেসার হচ্ছে, প্রেসারের ইকুয়েশন যদি আমরা মনে করি, প্রেসারটা হচ্ছে হেইস রো জি। যখন সে ডাউনওয়ার্ড মুভ করতেছে তখন জিটা পজিটিভ, দ্যাটস ওয়াই স্ট্যাগনেন্ট অবস্থায় প্রেসার 0 হওয়া সত্ত্বেও সে যখন হেইস হাইটটা ট্রাভেল করতেছে, সে তখন কিন্তু প্রেসার, আমরা যে মাঠে বা আমাদের ওইখানে যে পানির পাইপটা দেখি সেখানে অনেকটা প্রেসার সে গেইন করে, কারণ হচ্ছে জাস্ট ডিউ টু দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেলড। কারণ এখানে জিটা হচ্ছে তোমাকে ফ্যাক্ট করতেছে, ঠিক আছে, প্রেসারটা গেইন করাতে হেল্প করতেছে। এই পানিটা যখন হরিজন্টালি মুভ টুক করে আমার বিল্ডিং এর সামনে আসবে, হ্যাঁ, ধরলাম যে ওখানে আমার 50 psi প্রেসার গেইন করছে, ঠিক আছে, 50 psi প্রেসার গেইন করছে, এবং সেই আমরা অ্যাসিউম করে নিলাম যে আমার বাসায় আসা পর্যন্ত তার কোনো প্রেসার লস হয় নাই। কারণ প্রেসার লস কিভাবে হবে? একটা জি দিয়ে প্রেসার লস হবে অথবা গেইন হবে। জি হয় ভার্টিক্যালি মুভ করবে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড তো আর সে হচ্ছে না, সে জাস্ট হরিজন্টালি মুভ করে আমার বিল্ডিং এ আসতেছে। ইট ইজ অ্যাসিউম যে ওখানে 50 psi যদি প্রেসার গেইন করে থাকে, আমার বিল্ডিং এও 50 psi প্রেসার এসে গেইন করলো। এখন সে পানির লাইনটা পেয়ে গেল আমার বাসায়, সে কিন্তু অটো ওই যে 50 psi প্রেসার আছে, অটোমেটিক্যালি সেই প্রেসারে আমার বিল্ডিং এর উপরে 3 তলা 4 তলা 5 তলা কিন্তু ডিউ টু দ্য অ্যাভেলেবিলিটি অফ প্রেসার সে 5 তলা 6 তলা পর্যন্ত পানি অটোমেটিক্যালি উঠে আসবে। দেয়ার ইজ নো নিড টু ইনস্টল এনি পাম্প আর এনি রিজার্ভার ট্যাঙ্ক, নাথিং, নো বুস্টার, ঠিক আছে, অটোমেটিক। এবং এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা চুয়েট ক্যাম্পাসের মোটামুটি প্রত্যেকটা বিল্ডিং এর একটা সিনারিও, ঠিক আছে। কিন্তু যখনই ফ্লোর হাইট বাড়তেছে, আমরা যে অ্যাসিউম করে নিছিলাম যে 50 প্রেসার ওখানে গেইন করছে, আমার বিল্ডিং এর সামনে 50 প্রেসার থাকবে, কিন্তু এই 50 প্রেসার দিয়ে এক সময় 4 তলা পর্যন্ত পানি উঠতে পারছে, এখন 5 তলায় উঠতে পারতেছে না, কারণ তার সেই রেকর্ড প্রেসারটা এখন ওই 10 ফিট হাইটে আর যেতে পারতেছে না। দ্যাটস ওয়াই কিন্তু অনেক হলে কিন্তু এখন পাম্প বসাতে হচ্ছে। আমাদের বাসা বাড়িতেও হচ্ছে আমরা পাম্প বসায়ে তারপরে হচ্ছে পানিটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে তুলে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রেসার এতটাই ইম্পর্টেন্ট। আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম যে জাস্ট ওয়াটার ট্যাঙ্কের নিচে পানি যতটুকু প্রেসার আছে আমার বাসার সামনে প্রেসার, আসলে রাস্তার অনেক ফ্রিকশনাল লস, বেন্ডিং এর জন্য বিভিন্ন লস হয়ে যায়, তাই যতটা প্রেসার অ্যাসিউম করছিলাম এখন আর তত নয়। আর যদি ইললিগাল কোনো কানেকশন বা কোনো ফল্টি কানেকশন থাকে, সেখানেও প্রেসার কিছুটা ডেলিভারি হয়ে যাচ্ছে, হ্যাঁ, দ্যাটস ওয়াই আর সেই 50 প্রেসার আর উপরে ওঠার মতো যে প্রেসারে পানি আগে উঠে যেত, কিন্তু আর আমরা আরো এক্সট্রা হাইট বাড়ায় দিছি, আর পানি উঠতে পারতেছে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমি ডাউন ফিট তাহলে আপ ফিট করব কিভাবে, যে এই যে 50 psi দিয়ে অটোমেটিক্যালি কতটুকু পানি চলে যেতে পারে সেইটুকুকে আমি আপ ফিট জোনিং করব, আর ডাউন ফিট করব যেহেতু সে আর যাবে না। আমাদের 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং হয়, হ্যাঁ, তখন কি করতে হবে, তখন পানিটা আমাকে ছাদের উপরে নিয়ে তুলে নিয়ে যেতে হবে, ছাদ থেকে আমাকে পানিটা আবার বিভিন্ন বিল্ডিং এ ছেড়ে দিতে হবে। এখন আমি 10 তলা বিল্ডিং এ উঠায়া আমি একদম নিচতলা পর্যন্ত পানি দিতে পারবো কিনা, এটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। কারণ 10 তলা থেকে যখন আবার পানি আমি ছেড়ে দিব, তখন কিন্তু আমার নিচতলা পর্যন্ত পানি আসতে অনেকখানি সে প্রেসার গেইন করে ফেলবে। এখন সেই যে প্রেসার গেইন করলো 50, আবারও 50 40 60 psi প্রেসার গেইন করলো, এই প্রেসারটাকে আমার ট্যাপ নিতে পারবে কিনা,
ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। তো মিনিমাম প্রেসার সে 5 থেকে 10 psi পর্যন্ত, তাকে মিনিমাম প্রেসার না থাকলে তুমি পানি পাবা না। আবার যখন ম্যাক্সিমাম প্রেসারের ব্যাপারটা আসবে তখন ম্যাক্সিমাম প্রেসারে সে নিতে পারবে না। তার মানে তোমার হাইড্রোলিক ডিজাইন করতে গেলে এই প্রেসার খুবই ইম্পর্টেন্ট। কোথায় কোথায় প্রেসার গেইন হবে, কোথায় কোথায় প্রেসার লস হবে, সেটা কাউন্ট করে, সেটা ক্যালকুলেট করেই তোমাকে এই ডিজাইনটা করতে হবে আর কি। ঠিক আছে, এটুকু বোঝা গেছে কিনা? আমি এখনো কিছুতে যাই নাই। বোঝা গেছে? কথা না বললে তো ইফোর্টটা বৃথা লাগে। হ্যালো, একজন কথা বলো। জি ম্যাডাম, বুঝে গেছি। এই যে আমি যে প্রেসারটা লস হলো নাকি গেইন হলো, তো এটা একটা থাম ইয়ে আছে যে পানি যখন 1 ফিট ভার্টিক্যাল হাইট ট্রাভেল করে, 1 ফিট ভার্টিক্যাল হাইট ট্রাভেল করলেই সে প্রেসার ক্রিয়েট করে হচ্ছে 0.434 psi। ঠিক আছে, 0.434 psi যদি ডাউনওয়ার্ড আসে তখন 0.434 psi গেইন করবে, আর যদি আপওয়ার্ড যায় তখন 0.434 প্রেসার হচ্ছে লস করবে। ঠিক আছে, তো এখানে যদি দেখো যে যদি রাস্তায় যদি 40 psi যদি থাকে প্রেসার, আমার বাসার সামনে যদি 40 psi প্রেসার থাকে, হ্যাঁ, তাহলে এই 40 psi প্রেসার নিয়ে সে কত ফিট উঠতে পারবে? হ্যাঁ, 0.434 psi নিয়ে উঠতে পারবে হচ্ছে 1 ফিট। তাহলে 40 psi প্রেসার নিয়ে কি হবে? হ্যাঁ, 0.434 দিয়ে ভাগ করলে দেখো 92 ফিট হাইটে হচ্ছে সে উপরে যেতে পারবে আর কি। ঠিক আছে, 92 ফিট উপরে গেলে হচ্ছে আমার এই 40 psi প্রেসারটা হচ্ছে নালিফাই হয়ে যাবে। তার মানে আমরা পানি হচ্ছে, যদি আমার প্রেসার, আমার যদি রাস্তার বাসার সামনে যদি প্রেসার 40 psi হয়, হ্যাঁ, তাহলে সে হচ্ছে 92 ফিট হাইট, তার মানে 9 অথবা 10 তলা পর্যন্ত পানি অটোমেটিক্যালি যাইতে পারে নাকি? ম্যাডাম, এটা কি কনস্ট্যান্ট ভ্যালু 0.44 psi? বুঝি না। মানে এই 1 ফিট ওয়াটার কলাম ইজ জাস্ট প্রেসার এটা 0.434 এটা psi। কনস্ট্যান্ট, এটা থিওরি। হ্যাঁ, এটা ওই যে এইচ রো জি থেকে ওগুলো থেকে এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, প্রতি 1 ফিটের জন্য 0.434 psi গেইন করবে অথবা লস করবে ভার্টিক্যাল ডিসটেন্সের জন্য। জি ম্যাডাম। ঠিক আছে, তো তার মানে তুমি 40 psi থাকলে তাহলে নালিফাই করতে হলে, 40 psi কে নালিফাই করতে হলে তাকে 92 ফিট হাইট আপওয়ার্ডে যেতে হবে। তার মানে আমি যদি 10 ফিট ফ্লোর টু ফ্লোর হাইট চিন্তা করি, তাহলে 9 তলা পর্যন্ত যাইতে পারবে, কিন্তু এক্স্যাক্টলি আসলে 9 তলা সে যেতে পারবে না। কেন যেতে পারবে না সেটা আমরা অঙ্কে আস্তে আস্তে দেখব। শুধু আপাতত এই থিওরিটুকুতেই থাকো আর কি। ঠিক আছে, হ্যাঁ, কারণ কয়তলা পর্যন্ত যেতে পারবে এটা মেইনলি ডিপেন্ড করবে যে আমি যে আমার যে ফিক্সচারটা আছে সেখানে মিনিমাম প্রেসার কয়। আমি যদি 40 psi কে জিরোতে নামায় নিয়ে আসি তাহলে তো আমার ফিক্সচারে পানিই পাবো না। আমার ফিক্সচারে তো মিনিমাম প্রেসারটা রাখতে হবে 10 psi, 5 psi, 8 psi। ঠিক আছে, সেটা কিন্তু আমাকে রাখতে হবে। আবার যদি আমি এটা ডাউন ফিট করে চিন্তা করি, সেখানে আবার চিন্তা করতে হবে যে ম্যাক্সিমাম প্রেসার কত আমি অ্যালাউবেল করতে পারবো, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে, তাই আমি শুধুমাত্র ক্যালকুলেশন করে পেলাম যে 92 ফিট, এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, যে তুমি আসলে কত ফিট পর্যন্ত এভাবে ছেড়ে রাখতে পারবা আর কি। বা হালকা 1-2 psi প্রেসারের জন্য কি খুব বড় কোনো প্রবলেম হবে কিনা, সেটাও তোমার হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট আর কি। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টগুলো আগায়া আমরা হচ্ছে যে একটা ডাইরেক্ট অঙ্ক করতে যাই। অঙ্কটা করতে গেলেই হচ্ছে এখানে লটস অফ চার্ট এবং বেশ কিছু চার্ট এবং তোমার নোমোগ্রাফ ব্যবহার করেই হচ্ছে যে
এই ডিজাইনটা করতে হয়। এই ডিজাইন যেটা করা আছে সেটা হচ্ছে তোমার বিল্ডিং এ যে ভার্টিক্যাল পাইপ, মেইন থেকে আমার বিল্ডিং এ ভার্টিক্যাল পাইপ, হ্যাঁ পাইপ যেটা নিচ থেকে একদম যদি ছাদ পর্যন্ত বা ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত পানি নিয়ে যাও, বা যদি তাও না নিয়ে ডাইরেক্টলি তোমার বিল্ডিং এ অ্যাক্সেসটা দিয়ে দাও, সেই এটা হচ্ছে রাইজার পাইপ বলে। এই ডিজাইন হচ্ছে রাইজার পাইপের। আর রাইজার পাইপ থেকে বিল্ডিং এর মধ্যে যে ব্রাঞ্চ পাইপটা যাবে সেগুলোর কিছু বিএনবিসি কোড আছে, যে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি পাইপ হচ্ছে এটা হইতে হবে। এগুলো বিএনবিসি কোড থেকে তখন এটা ডিজাইন করে দেওয়া হয়। মেইন হচ্ছে তোমার রাইজার পাইপটা, কারণ ওয়াটার ডিমান্ডের সাথে মেইনলি রিলেটেড হচ্ছে রাইজার পাইপের সাইজটা কত হবে আর কি। ঠিক আছে, তো এখানে একটা অঙ্ক আছে যে 25 তলা বিল্ডিং। এই অঙ্কটা যে বই থেকে তোলা, সেখানে সেই বইগুলো নিচে একদম হুবহু আমি বইটারই ফটোকপি করে আমি দিয়ে রাখছি, তোমাদেরকে দিয়ে দিব। যা যা বলবো মোটামুটি ইংলিশটাও ইজি আছে, তোমরা সুন্দর করে যদি কথাটা ক্যাচ করতে নাও পারো যখন করতে যাবো তখন করতে পারবা আর কি। ঠিক আছে, তো এই বিল্ডিংটা হচ্ছে 25 তলা বিল্ডিং, যার হাইট দেওয়া আছে 10 ফিট হাইট, এবং 50 psi প্রেসার আছে মেইনে, পাবলিক মেইনে আছে, এবং এটা একটা পাবলিক বিল্ডিং। এবং বলা আছে যে মেন্স এন্ড উইমেন্স টয়লেট আছে হচ্ছে এট অল্টারনেট ফ্লোরে, এবং প্রতিটা ফ্লোরে দেওয়া আছে 3টা ওয়াটার ক্লোজেট অথবা একটা ওয়াটার ক্লোজেট, 2টা পেডিস্টাল ইউনিট এবং 2টা ল্যাবরেটরিজ আছে আর কি। ইচ ফ্লোরে, প্রতিটা ফ্লোরে ওয়াটার ক্লোজেট, এই যে তোমার তোমার হচ্ছে কমোড, কমোড, তারপরে হচ্ছে যে পেডিস্টাল ইউনিট যেগুলো ওয়াশ বেসিন, এবং বড় যেরকম হাই টেকের যে ল্যাবরেটরিজ গুলো আছে, ওয়াশ বেসিন সেগুলো আর কি। ঠিক আছে, ফ্ল্যাশ ভালভ, দেখো এখানে আমি এই যে ফ্ল্যাশ ভালভের কথা বলা আছে, যে ফ্ল্যাশ ভালভ হচ্ছে 24 মানে পুরো 25 তলা বিল্ডিং এ ডোমিনেট করতেছে হচ্ছে ফ্ল্যাশ ভালভ, শুধুমাত্র 24 তলা এবং 25 তলাতে গিয়ে বলতেছে এক্সেপ্ট, দ্যাট মিনস যে এখানে ফ্ল্যাশ ট্যাঙ্ক ফিক্সচার, এবং কোন একটা ফিক্সচারে বলছে যে ম্যাক্সিমাম প্রেসার কোনোভাবেই 50 psi এক্সিড করতে পারবে না, এবং এবং মিনিমাম প্রেসার বলে দিছে, যেখানে ফ্ল্যাশ ভালভ আছে সেখানে মিনিমাম প্রেসার হচ্ছে 15 psi, এবং যেখানে ফ্ল্যাশ ট্যাঙ্ক আছে সেখানে একটা 8 psi লাগবে। ঠিক আছে, এখানে 2টা প্রশ্ন, যে তুমি প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি কয়টা আপফিট জোন, কত কত ফ্লোর পর্যন্ত আপফিট করতে পারবা। তারপরে কথা হচ্ছে যে তোমার ডাউন ফিট জোন কয়টা হবে বা কত ফ্লোর পর্যন্ত ডাউন ফিট জোন করবা, তারপরে তুমি তোমার রাইজার পাইপটা দিবা। ঠিক আছে, তো প্রথম হচ্ছে যে তোমার যে তুমি আসলে আপফিট জোন দিতে পারবা কিনা বা কতটুকু দিতে পারবা, সেটা আসলে ওই যে প্রেসারটা ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, প্রেসারটা ব্যালেন্স করতে হবে। আমার ওয়াটার মেইনে একটু এই জায়গাগুলো ক্যালকুলেশন গুলো মাথায় রাখো, এটা যদি শিখো বুঝো পরবর্তী স্টেপগুলো সেম। ঠিক আছে, টুইস্টিং জায়গাগুলো আমি ফোকাস করতেছি, একটু মাথায় রাখো। প্রথমেই হচ্ছে আমি জোনিং করব আপফিট জোন এবং ডাউন ফিট জোন। ঠিক আছে, এবং সেটা করব হচ্ছে প্রেসারের উপরে ডিপেন্ড করে। তো আপফিট জোন যেহেতু নিচের দিক থেকে উপরে পানি যাবে, তাই আমাকে একটা সেকেন্ড সময় দাও, তোমরা আসতেছে।
হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা তোমরা জি ম্যাম, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। দেখো, ওয়াটার মেইনে প্রেসার আছে হচ্ছে 50 psi। এখন একে নালিফাই করবে কে কে, ঠিক আছে? নালিফাই করবে কে কে, সেখান থেকে আমি ভার্টিক্যাল হাইটটা বের করতে পারবো। যে প্রেসারটা আমি বলছিলাম যে যখন উপরের দিকে পানি যাবে তখন সে প্রেসারটা লস করবে, এবং সেইটা হচ্ছে প্রতি ফিট হাইটের জন্য লস হবে হচ্ছে 0.434 psi। এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট ট্রাভেল করার জন্য যে প্রেসারটা মানে অপোজ করতে লাগবে, ঠিক আছে? এর বাইরে দেখো আরো একটা প্রেসার আছে, একটা হচ্ছে প্রেসার হচ্ছে এফ আছে, আরেকটা হচ্ছে পি। আর এফটা হচ্ছে তোমার মিনিমাম প্রেসার, কারণ আমি যে ফ্লোরে নিয়ে যাব সেখানে তো জিরো থাকলে হবে না। সেখানে আমি যেহেতু এটা ফ্লাশ ট্যাঙ্ক, ফ্লাশ ভালভ, নিচের দিকে আছে ফ্লাশ ভালভ, তার মিনিমাম প্রেসার হচ্ছে 15 psi। তো আমাকে তো সেই 15 psi রাখতেই হবে। ব্যাগ নিছিলা? ভার্টিক্যাল হাইট দ্বারা লস হলো, প্লাস মিনিমাম প্রেসার 15 psi থাকলো। তারপরে দেখো 8.5 psi একটা আমি ধরে নিচ্ছি, এটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তোমার ফ্রিকশনাল লস আর 3.5 psi হচ্ছে মিটার লস। নরমালি এটা হচ্ছে যে আমাদের দেশেতে কমই থাকে। যখন ওয়াটার মিটারিং করা হয়, ওয়াটার প্রাইসিং করা হয়, তখন সেই পাইপের মধ্য দিয়ে ওয়াটার পাস করে। পাস করতে গেলে এইখানে ওয়াটার মিটারের মধ্যে দিয়ে পাস করতে গেলে ওয়াটার মিটারের মানে সাইজের উপরে বেস করে এখানে তোমার হচ্ছে একটা প্রেসার লস হয়। সেটার জন্য এখানে চার্ট আছে, এই যে দেখো, প্রেসার লসেস ইন ওয়াটার মিটার, ঠিক আছে? আমার টোটাল ওয়াটার যাচ্ছে বিল্ডিং এ, এবং সেই ওয়াটার মিটারের পাইপের সাইজ কত, সেখান থেকে প্রেসার লস কত, সেটা এখানে দেওয়া আছে। তো আমি এখনো ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন যাই নাই কিন্তু, ঠিক আছে? তো এটা মোটামুটি ওয়াটার মিটারের যে মানে ওখানে যে পাইপটা থাকে সেখানে সাইজটা দেওয়া থাকে, সেটার উপরে বেস করে তুমি এই নোমোগ্রাফটা ইউজ করে কিন্তু তোমার বিল্ডিং এ কি পরিমাণ ওয়াটার মানে এন্ট্রি নিচ্ছে সেটা থেকে এখানে প্রেসার লসটা, তো এরকমই একটা ভ্যালু এখানে হ্যাঁ আসছে হচ্ছে 3.5 psi। আরো 5 psi প্রেসার কিন্তু থাকলো, যেটা বলা হয় ফ্রিকশনাল লসেস, যেগুলো এই যে আমরা আমার বাসার সামনে যে ওয়াটার মেইনটা আছে সেখান থেকে আমার সার্ভিস পয়েন্টে যে কোনো ফ্লোরে পর্যন্ত পানি যেতে পাইপের জয়েন্ট আছে, পাইপের বেন্ট আছে। এই যে জয়েন্ট এবং পাইপের বেন্ট এবং হরিজন্টাল ডিসটেন্স ট্রাভেল করতে গেলেও কিছু ফ্রিকশনাল লস হয়, যেগুলো তোমরা ওপেন চ্যানেল ফ্লো হাইড্রোলজি বা ফ্লুইড মেকানিক্সে পড়ছো আর কি। সেই ফ্রিকশনাল লসটা এখানে নাও অ্যাসিউম করে নেওয়া হচ্ছে, বাকিগুলো কিন্তু ফিক্সড, ঠিক আছে? ভার্টিক্যাল হাইটের জন্য যে প্রেসারটা সেটা ফিক্সড হয়ে গেছে, মিনিমাম প্রেসারটা ফিক্সড হয়ে গেছে, ওয়াটার মিটারে প্রেসার লসটা ফিক্সড হয়ে গেছে। তুমি শুধুমাত্র ফ্রিকশনাল লসটা আপাতত 5 psi একটা অ্যাসিউম করে নিয়ে তুমি হচ্ছে এরকমই হয় 5 মনে করো যে এরকম প্রেসারই হয় নরমালি লসটা। তো তারপরে সেটার উপরে বেস করে তুমি হচ্ছে ধরে নিলা এই হেইসের হাইটটা যে কোন পর্যন্ত এই 50 psi প্রেসার দিয়ে হচ্ছে ওয়াটার ট্রাভেল করতে পারবে। তো দেখো কত হেইসের, দেখো ভ্যালুটা আসছে কত, 61 psi, সরি 61 ফিট আসছে ক্যালকুলেটেড। তার মানে ওয়াটার মেইন থেকে পানিটা যে 50 psi প্রেসার আছে তাতে 61 ফিট পর্যন্ত পানি উপরে উঠতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো যে হাউ মেনি ফ্লো আমি হাফ ফিট জোনের জন্য রেখে দিতে পারি। হাফ ফিট মানে হাউ মেনি,
6 না 5? যদি 6 হয় কেন, 5 যদি হয় কেন? একজন বলো আমাকে, একজন বলো যে কতটুকু ফ্লোর পর্যন্ত আমি এই পানিটা রেখে দিব আফ্রিড জোন হিসাবে ধরে রাখবো? একজন বলো। ম্যাডাম 5th ফ্লোর। 5th ফ্লোর তো এখানে বলা আছে বলে কেন? না, এটা হচ্ছে ম্যাডাম যেহেতু 61 ফিট, তার মানে এটা হচ্ছে 60 ফিট ইজিলি যেতে পারবে 6 তলা পর্যন্ত, বাট আমরা সেফ জোনে থাকার জন্য একটু প্রেসার হাতে রাখলাম, এই জন্য 5th ফ্লোরের জন্য ধরা হয়েছে। আর কোনো বেটার? এটা হচ্ছে ট্যাঙ্কের একটা হাইট আছে না, তো ট্যাঙ্কের হাইটটা ইয়ে করে তারপর করছে। ট্যাঙ্ক তো এখনো আসে নাই। ও হ্যাঁ, ট্যাঙ্কের হাইট। ম্যাডাম এখানে 8.5টা কিসের জন্য ধরছিলেন ওটা একটু বুঝি নাই ম্যাডাম। আগে উত্তর দাও, কত ফ্লোর যাবে? দেখো আমার যে ওয়াটার মেইন যেটা আছে সেটা কি আমার যে বিল্ডিং এর যে হাইট, যেটা গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল, সেখানে আছে না, তার থেকে নিচে থাকে। নর্মালি তো ওয়াটার পাইপিং গুলো আন্ডার দ্য গ্রাউন্ড থাকে, তাই না? এটাই তো নর্মাল। তুমি কি তোমার মেইনটা দেখতে পাইছো কখনো? তার মানে তুমি অ্যাসিউম করে নিতে হবে আনুমানিক 10 ফিটের মতো নিচে, আমার গ্রাউন্ড থেকে নিচে, হ্যাঁ, আনুমানিক 10 ফিট নিচে ওয়াটার লাইন আছে, থাকবে। এবং সেখান থেকে তুমি এখন যদি প্র্যাকটিক্যালি হয় যে না ওয়াটার মেইনটা আইসা আমার গ্রাউন্ড ফ্লোরের উপরে আসছে, এটা আন্ডার দ্য গ্রাউন্ড না, উপরে আছে পানির পাইপটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি 6 তলা পর্যন্ত নিয়ে যেতে পারো, ঠিক আছে? বাট ইট ইজ নর্মাল প্র্যাকটিস যে পানির ওয়াটার মেইনটা তোমার বাসার কিন্তু বাসার যে লেভেলটা আছে তার থেকে আন্ডার দ্য গ্রাউন্ডে থাকবে, নর্মাল প্র্যাকটিস আর কি, জেনারেল। দ্যাটস ওয়াই এই 11 ফিটকে ওই সব পাইপিং এর কাজে নামায় দিলাম, আর আমার গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলা পর্যন্ত পানি উঠবে, সেটা আমি এখন 5 তলা যদি আমি চিন্তা না করে আমি চিন্তা করি 4 তলা, 5 তলায় গিয়ে আমার একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিব, সেক্ষেত্রেও 5 তলা, মানে 4 তলা বিল্ডিং কিন্তু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক 5 তলা পর্যন্ত উঠলো আর কি। বোঝা গেছে কথাটা? বোঝা গেছে? ইয়েস ম্যাম। এবার বলো যে এই যে প্রেসারের যে অপোজাল বা নালিফাই করার জন্য যে প্রসেসটা বললাম, কে কোথায় বোঝো নাই? ম্যাডাম ঠিক মতো শুনতে পাইনি তখন, ওই 8.5টা কিসের জন্য বলছিলেন? কেউ শোনো নাই? একজনও শোনো নাই? ঐশ্বর্য, জি ম্যাম। শুনতে পাইছিলা 8.5 প্রেসার ডিস্ট্রিবিউশনটা? না ম্যাডাম, শুনতে পাইনি। দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিন্তু ম্যাডাম শুনতে পাইনি আপনাকে তখন। আমি বলছি যে বোঝা যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে? এইট 8.5 এর মধ্যে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকশনাল লস আর একটা হচ্ছে ওয়াটার মিটারে লস। আমাদের আমাদের বাড়িতে যদিও আমরা ওয়াটার মিটারের মধ্যে দিয়ে পাস করাই না, কিন্তু ওয়াটার প্রাইসিং যদি থাকে অবভিয়াসলি পানিটা ওয়াটারের মধ্যে একটা মিটারের মধ্য দিয়ে পাস করবে। তো এই মিটারের মধ্য দিয়ে যে ওয়াটার পাস করতে গেলে যে প্রেসার লসটা হয় সেটা হচ্ছে 3.5 psi। এটার জন্য আমি তোমাকে দেখায় আসছিলাম, তোমরা শুনো নাই কিভাবে আমি জানি না, হ্যাঁ, যে ওয়াটার মিটারের একটা সাইজ আছে, এই যে সাইজ, এবং আমি যে পরিমাণ ওয়াটার বিল্ডিং এ অ্যাক্সেস দিব সেটার সাথে এই সাইজের সাথে হরিজন্টালি টেনে নিয়ে আসলে এখানে হচ্ছে প্রেসার লসটা। এই সেন্স থেকেই এখানে আসছে হচ্ছে 3.5 psi ইন মিটার ওয়াটার মিটার, আর থাকলে হচ্ছে 5 psi। 5 psi হচ্ছে ফ্রিকশনাল লস, পাইপের যে হরিজন্টাল ভার্টিক্যাল যে ডিসটেন্স ট্রাভেল করে করে ওয়াটার যাবে
পাইপের জয়েন্ট, পাইপের বেন্ড, হ্যাঁ, পাইপের মধ্য দিয়ে ওয়াটার ট্রাভেল করতে গেলে একটা ফ্রিকশনাল লস হয়, সেটাকে আপাতত অ্যাসিউম করে নেওয়া হয়েছে হচ্ছে 5 psi। তাহলে 5 আর 3.5 হচ্ছে 8 psi। বোঝা 8.5 psi বোঝা গেছে? জি জি ম্যাডাম। ম্যাডাম। এই হচ্ছে পিএসআই ফ্রিকশনাল প্রেসার লস ক্যালকুলেশন করার বেসিক জিনিস। এটা এখন আপাতত আমরা প্রত্যেকটা ফ্লোরে চলে যাব। তার মানে আমরা 5টা ফ্লোর নিয়ে নিলাম হচ্ছে আপফিট জোন, ঠিক আছে? তাহলে আপফিট জোন যদি 5 ফ্লোর হয়, তাহলে আমার আরো থাকতেছে হচ্ছে কততম ফ্লোর? 20টা। থাকতেছে হচ্ছে 25 তলা থেকে 5 তলা চলে গেল 10 তলা, 10 10 20 তলা, আরো 20 তলা থাকতেছে। তাহলে আমি এই 20 তলার মধ্যে এখন ডাউন ফিট জোন কয়টা নিব? ঠিক আছে, ডাউন ফিট জোন কয়টা নিব? এটা হচ্ছে ডাউন ফিট জোন কয়টা নিব সেটার জন্য এখানে দেখো যে ডাউন ফিট জোন মানে যে আমি পানি এখন ম্যানুয়াল পাম্পিং করে আমি একদম 20 তলার ছাদে বা কয়তলার ছাদে নিয়ে যাব, এটা আমি এখন ঠিক করব। তাহলে যখনই আমার উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকবে এবং সে যতক্ষণ ডাউনওয়ার্ড ট্রাভেল করবে সে আবার প্রেসার গেইন করবে। এবং বলা আছে যে কোনো ফিক্সচারেই 50 psi এর বেশি সে নিতে পারবে না। কোনো ফিক্সচারই 50 psi প্রেসার বেশি নিতে পারবে না। তাহলে উপর থেকে কত ফিট ট্রাভেল করলে ওরা 50 psi গেইন করবে? কত ফিট ট্রাভেল করলে? 0.434 প্রেসার গেইন করে হচ্ছে 1 ফিট ট্রাভেল করলে। তাহলে 50 psi প্রেসার গেইন করবে হচ্ছে 115 ফিট ট্রাভেল করলে। 115 ফিট। 115 ফিট মানে হচ্ছে আমি যদি আমার এখনো 20 তলা আছে, তাহলে 10 দিয়ে ভাগ করি, তাহলে মোটামুটি কত হয়? 10 তলা 11 তলা বা 11 তলার না 11 তলা 11 তলা বা 12 তলা নাকি? 10 তলা অথবা 11 তলা না হলে 12 তলা নাকি? বোঝা গেছে কিনা এটুকু? জি ম্যাডাম। এখন আমি তো 10 তলা 12 তলা 11 তলা কোনোটাই আমি বলতেছি না। কারণ হচ্ছে যে হ্যাঁ আমার যে তলাটা আছে রুফ আছে, রুফ থেকে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের একটা হাইট আছে। তো মোটামুটি ধরে নেওয়া যদি অ্যাসিউম করি যে সেই মোটামুটি ডিস্টেন্সটা হচ্ছে 20 ফিট অ্যাবাভে আছে ওয়াটার ট্যাঙ্ক। তাহলে 115 থেকে 20 বাদ দিলে 95 থাকে। তো 95 কে আরো অ্যারাউন্ড করে আমরা 90 ফিট ধরি যদি, হ্যাঁ 10 ফিট হাইট করলে আমার হচ্ছে 9 তলা পর্যন্ত হচ্ছে ডাউন ফিট জোন হতে পারে আর কি। ঠিক আছে, 9 তলা পর্যন্ত আমার ডাউন ফিট হতে পারে। তাহলে আমার ফ্লোর আছে হচ্ছে 20 তলা পর্যন্ত। আমি যদি 9 তলা পারি তাহলে আমার ডাউন ফিট জোন হবে হচ্ছে 9 দুগুণে 18টা। যদি 18 তলা 2টা যদি ডাউন ফিট জোন হয়, তাহলে আমার আরো 2টা ফ্লোর রয়ে গেল। তাহলে আমি ডাউন ফিট জোন 2টা দিব না 3টা দিব? ক্যালকুলেটেড আমি 9 তলা পেলাম, ঠিক আছে, 9 তলা করে পেলাম এক একটা ডাউন ফিট জোন। তাহলে আমি কি করব আসলে? 2টা দিব না 3টা দিব? তোমরা কি মনে করো বলো তো? তোমরা কি মনে করো? ম্যাডাম 3টা দিব। তোমরা কি মনে করো 2টা দিবা না 3টা দিবা? 3টা দিব ম্যাডাম। 3টা দিবা? কয়টা করে দিবা? কয়টা করে দিবা?
7 একটা, আর একটা হচ্ছে 8 6 6। না না 6 6, তার মানে তুমি যত বেশি জোনিং করবা তত বেশি, ধরো একটা উপর থেকে 6 তলা 8 তলা পর্যন্ত একটা ট্যাঙ্ক, আবার 8 তলা থেকে আবার পরের 8 তলায় আরেকটা ট্যাঙ্ক, আবার সেখান থেকে আবার হচ্ছে তোমার আরেকটা ট্যাঙ্ক, এবং আর এক্সট্রা আরো পাইপিং। ঠিক আছে, সেটা করব নাকি আমি 2টা দিব? 9 তলা করে আমার হিসাব আসছে, কিন্তু আমি 10 তলা করে দিব। হ্যাঁ, 2টা দিব। কারণ আমি তো ডাইরেক্ট শুধু ভার্টিক্যাল ডিস্টেন্সের জন্য প্রেসারটা চেক করলাম যে ম্যাক্সিমাম প্রেসার হচ্ছে এতটুকু হবে। হ্যাঁ, কিন্তু আমি যে হরিজন্টাল ডিস্টেন্সের জন্য যে ফ্রিকশনাল লস টস হবে, বা আমার যে পাইপ মানে পানির ট্যাপে যে আমার মিনিমাম প্রেসারটা লাগবে, সেগুলো তো আমি এর মধ্যে আনি নাই। তার মানে আমি যদি 2টা 10 তলা করে 2টা ফ্লোর নেই, হ্যাঁ, একটা একটা করে মানে ওর ভিতরে দিয়ে দেই, তাহলে তো আমার প্রেসার ইনক্রিজ করলে খুব বেশি সমস্যা হবে না, কারণ ফ্রিকশনাল লসের জন্য মিনিমাম প্রেসার আমার থাকবেই কিছু। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সিমাম প্রেসার কভার হবে না মাত্র একটা ফ্লোর বাড়ায় দিলে। হিসাব বোঝা যাচ্ছে? এখানে যে প্রেসারটা হিসাব করে আমি ভার্টিক্যাল হাইটটা করলাম, সেটা শুধুমাত্র ভার্টিক্যাল হাইট ডিস্টেন্স ট্রাভেল করার জন্য প্রেসার গেইনটা বলছি, কিন্তু প্রেসার লসের কথা তো এখানে একবারও বলি নাই। আমার মিনিমাম প্রেসার রাখতে হবে 8 psi অথবা 15 psi, এবং রাস্তায় আসার সময় আমার কিছু ফ্রিকশনাল লস হবে, তাই 50 psi এর এই ঠিক এক্সাক্ট 115 ফিট পর্যন্ত আসতে পারবে না, আরো কম আসবে, কারণ আমার ফ্রিকশনাল লস হবে এবং মিনিমাম প্রেসারও চলে যাবে। তাই 9 থেকে আমি 10টা ফ্লোর করে আমি 3টা ডাউন ফিট করলে আমার একদম সেফেস্ট মোডে থাকবো, কিন্তু তাতে তো আমার ইকোনমিক্যাল হচ্ছে না, এক্সট্রা কাজ বাড়তেছে। কিন্তু আমি যদি 10 করে 2টা ডাউন ফিট জোন করে দিই, তাহলে আমার প্রেসার কিন্তু খুব বেশি গেইন করতেছে না, গেইন করলেও এটা নালিফাই হচ্ছে বাই ফ্রিকশনাল অ্যাকশন আর কি। বোঝা গেছে আমার কথাটা? ইয়েস ম্যাম। তাহলে এইবার আমার শেষ, সব কথাবার্তা শেষ। ঠিক আছে, এখন হচ্ছে আমি সরাসরি, আমার আর পিএসআই টিএসআই কোনো কিছু ক্যালকুলেশন আমাকে বলতে হবে না, এখন তোমরাই শুধু আমাকে অ্যান্সার দিবা। বিফোর দ্যাট এই যে আমি কোথায় গেলাম, আমি এখন ডাউন ফিট জোন টোন সব হিসাব করছি। ঠিক আছে, হ্যাঁ, আপ ফিট জোন করলাম কয়টা, ডাউন ফিট জোন করলাম কয়টা। ঠিক আছে, এখন দেখো আমি কিন্তু ওই জায়গায় ধরে আসছিলাম যে 5 psi হচ্ছে আমার 5 psi হচ্ছে ফ্রিকশনাল লস, কিন্তু আমি অ্যাসিউম করে আসছিলাম। ঠিক আছে, এখন আমি যেহেতু ফ্লোরটা আমি কনফার্ম করে ফেললাম যে আফিট জোন ছিল হচ্ছে আমার 5 তলা, এবং আমি অ্যাসিউম করে নিলাম যে 10 ফিট নিচে আমার পানিটা আছে, তাহলে হচ্ছে 60 ফিট হাইট সে ভার্টিক্যাল ট্রাভেল করবে। ঠিক আছে, এখন কিন্তু আমার ফিক্স হয়ে গেছে, তার মানে এখানে হেইজটা হয়ে যাচ্ছে এখন 60 ফিট। 3.5 psi প্রেসার তো মিটারের ফিট, এটা হচ্ছে ফিক্সড, শুধু আমি 5 psi টা অ্যাসিউম করে আসছি। এখন নাও ইটস টাইম টু ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ফ্রিকশনাল লস। অ্যাকচুয়াল ফ্রিকশনাল লস এখন আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তার মানে 3.5 psi তো ছিলই, 15 psi তো ছিলই, আমি এখন এই হেইজটা ধরে নিয়েছি 60 ফিট, 50 ফিট হচ্ছে বিল্ডিং হাইট, আর 10 ফিট ধরে নিয়েছি যে নিচে বিল্ডিং এর নিচে 10 ফিট নিচে পানি আছে। এখানে অ্যাডিশনাল আরেকটা আনসি হচ্ছে 1 psi। প্রথমে যে ক্যালকুলেশনটা করছিলাম, ওয়ান পিএসআই প্রেসারটা হচ্ছে যে ওই যে ব্রাঞ্চিং এর জন্য, যে আমার রাইজার পাইপ থেকে ব্রাঞ্চ পাইপ যেগুলো আমার ট্যাপ পর্যন্ত আসবে, সেখানেও কিছু
প্রেসার লস হয় সেটা হচ্ছে 1 psi, এটা ধরে নেওয়া হয়, এখানে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি ফ্রিকশনাল লস হচ্ছে আসলে 4.46 psi, যেটা আমি অ্যাসিউম করে নিয়েছিলাম ঠিক আগের ইকুয়েশনটা দেখো যে 5 psi কিন্তু এই পাইপিং ফিক্সচারের জন্য আমি ধরে নিয়েছিলাম, কিন্তু এখন হচ্ছে 4.46 psi অ্যাভেলেবল আছে টু নালিফাই দা হচ্ছে প্রেসার ইন দা নেম। ঠিক আছে, এখন কিন্তু এক্সাক্ট প্রেসারটা আমার চলে আসলো যে কতটুকু ফ্রিকশনাল লস। তাহলে এই ক্যালকুলেশনটাই হচ্ছে যে আস্তে আস্তে যাবে, সেটা আরেকটু প্রসেস, আরেকটু জিনিস বাদ আছে। তার আগে এখন আমরা যেহেতু সাইজ বের করি, আমি এখন নোমোগ্রাফটা দেখায় আসি। যে নোমোগ্রাফটা আমরা ব্যবহার করি, এই নোমোগ্রাফ অথবা এই চার্টটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা যদি বড় করে তোমরা দেখো, তোমাদের বইতে আছে। হ্যাঁ, এখানে পাইপ সাইজ গুলো আছে, এই যে পাইপ সাইজ, পাইপ ডায়ামিটার গুলো এখানে বসানো আছে। বড় করে যখন তোমরা কাছে দেখবা তখন এটা বুঝতে পারবা। এখানে পাইপ সাইজ আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে ওয়াটার ডিমান্ড, এখানে আছে ওয়াটার ডিমান্ড, আর এই বরাবর আছে হচ্ছে জারিফ পান্না দরজাটা লাগায় দাও। এইদিকে আছে হচ্ছে পাইপ সাইজ, এইদিকে আছে হচ্ছে ফ্লো, আর এইদিকে আছে হচ্ছে ফ্রিকশনাল লস। ওই যে আমরা যে ফ্রিকশনাল লসটা ক্যালকুলেট করলাম, এইটা আছে হচ্ছে ফ্রিকশনাল লস, যে 5 psi বা 4.6 psi যেটা আমরা ক্যালকুলেট করলাম, এই যে এইটা হচ্ছে ফ্রিকশনাল লস। তার মানে প্রতিটা ফ্লোরে ট্রাভেল করতে করতে কতটুকু ফ্রিকশনাল লস হবে এবং প্রতিটা ফ্লোরের ওয়াটার ডিমান্ড কত, সেটা বের করে আমরা ওই নোমোগ্রাফ থেকে হচ্ছে পাইপ সাইজটা বের করে ফেলবো। এখনো আমরা ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করি নাই। ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করার জন্য করতে হবে হচ্ছে এই চার্টটা, যেখানে ফিক্সচার ইউনিট গুলো বলা আছে। ফিক্সচার ইউনিট গুলো বলা আছে যে একটা যদি ওয়াটার ক্লোজেট হয়, এটা যদি পাবলিক বিল্ডিং হয় এবং যদি ফ্ল্যাশ ভালভ টেকনিক হয়, তাহলে ফিক্সচার ইউনিট হচ্ছে 10। যদি ফ্ল্যাশ ট্যাঙ্ক সিস্টেম হয় তাহলে ফিক্সচার ইউনিট হচ্ছে 5। তার মানে তোমার বাসায় যতগুলো ফিক্সচার আছে, তুমি সবগুলো ফিক্সচারকে নিয়ে টাইপ অফ বিল্ডিং হিসাব করে, পাবলিক একটা আছে, প্রাইভেট একটা আছে, এবং তোমার বাল্ব সিস্টেমটা নাকি ট্যাঙ্ক সিস্টেমটা, সেটার উপরে ডিপেন্ড করে তোমার এখানে ফিক্সচার ইউনিট বসানো আছে। তুমি তোমার বিল্ডিং এর টোটাল প্রতিটা ফ্লোরের ফ্ল্যাশ এবং তোমার ফিক্সচারের উপরে ডিপেন্ড করে তুমি তোমার ফিক্সচার ইউনিটটা টোটাল ক্যালকুলেট করবে। এবং ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করার পরে হচ্ছে এই চার্টটা ব্যবহার করে তুমি হচ্ছে তোমার ওয়াটার ডিমান্ডটা বের করবে। ঠিক আছে, এই যে দেখো ফিক্সচার ইউনিট, তুমি এই ফিক্সচার ইউনিট দিয়ে ভার্টিক্যালি উঠে যাবে এবং সেখান থেকে হরিজন্টালি চলে যাবে হচ্ছে তোমার ডিমান্ডটা ক্যালকুলেট করতে। এবং এখানে দুইটা কার্ভ আছে। একটা কার্ভ হচ্ছে যেই সিস্টেমটা ফ্ল্যাশ ভালভ ডোমিনেট করে সেটা হচ্ছে 1 নাম্বার কার্ভ, আর যেটা হচ্ছে ফ্ল্যাশ ট্যাঙ্ক ডোমিনেট করে সেটা হচ্ছে 2 নাম্বার কার্ভ। বা 1 2 উল্টা করে আছে, সেটা এই যে এখানে আছে, 2 হচ্ছে নিচে, 1 হচ্ছে উপরে। 1 হচ্ছে যখন ফ্ল্যাশ ভালভ ডোমিনেটিং বিল্ডিং তখন 1, আর যখন ফ্ল্যাশ ভালভ ডোমিনেটিং বিল্ডিং তখন হচ্ছে 2। ঠিক আছে, তুমি বিল্ডিং এ যতগুলো ফিক্সচার ইউনিট পেলে সেটার উপরে তুমি ভার্টিক্যালি চলে গেলা, চলে গিয়ে এই কার্ভ গুলোকে ইন্টারসেক্ট করে তুমি হচ্ছে তোমার ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করে তোমার বিল্ডিং এর টোটাল ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করলে। ঠিক আছে, এবং সেভাবেই দেখো এখানে আমি করছি। তুমি এই চার্টগুলো ব্যবহার না করলে তোমার হবে না। তাহলে এইখানে
প্রত্যেকটা ফ্লোরে ফিক্সচার ইউনিট আসছে 34। যেহেতু ফ্লাশ ভালভ সিস্টেম 1 থেকে 23 তলা পর্যন্ত, সেখানে একটা ফিক্সচার ইউনিট টাইপ আসছে, আর 24 তলার 25 তলা হচ্ছে আরেকটা সিস্টেম, দ্যাটস ওয়াই ওখানে 19 ফিক্সচার ইউনিট আসছে। টোটাল হচ্ছে 24 × 23 প্লাস 19 × 2 দিয়ে হচ্ছে তোমার টোটাল ফিক্সচার ইউনিট আসছে হচ্ছে 820 ফিক্সচার ইউনিট। আবারও আমি একটু ব্যাক করে যাই। এই যে 10, দুইটা যদি 3টা ওয়াটার ক্লোজেট ছিল, 3 × 10 = 30, আর একটা ল্যাবরেটরি ছিল, ল্যাবরেটরি দেখি 2টা ল্যাবরেটরি ছিল, সেটা হচ্ছে 2 2 × 2 = 4, 30 আর 4 = 34। ঠিক আছে, ফ্লাশ ভালভ সিস্টেমে। একইভাবে ফ্লাশ ট্যাঙ্কে হচ্ছে আসছে 19। তাহলে আমি 820 ফিক্সচার ইউনিট পাইছি। পাওয়ার পরে আমি এই গ্রাফে চলে গেছি, গিয়ে সেখান থেকে আমার ডিমান্ড আসছে কত, 184 না কত ডিমান্ড আসছে, এখানে 184 ডিমান্ডটা চলে আসছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার বিল্ডিং এ তুমি ফিক্সচার ডিজাইন করে দিবে যে কি কি ফিক্সচার লাগবে। তারপরে সেই ফিক্সচারের উপরে ডিপেন্ড করে তোমার পুরা বিল্ডিং এর চার্ট থেকে তুমি তোমার পুরা বিল্ডিং এর ফিক্সচার ইউনিটটা ক্যালকুলেট করবে। ফিক্সচার ইউনিটটা ক্যালকুলেট করে তুমি চার্ট থেকে তোমার ডিমান্ডটা বের করবে। আর এখন তুমি ডিমান্ড জানো, তুমি এখন ফ্রিকশনাল লস ক্যালকুলেশনটা, আমার পুরো প্রতিটা ফ্লোরের ফ্রিকশনাল লস ক্যালকুলেশন করাটা বাকি আছে। ফ্রিকশনাল লসটা ক্যালকুলেশন করবে, করে ওই নোমোগ্রাফ থেকে তুমি তোমার পাইপ সাইজটা বের করে দিবে। এটার জন্য যেটা করতে হবে, আমি সবগুলো ক্যালকুলেশনে কিন্তু শিখায় ফেলছি, আর কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, বাকি একটা আছে যে যেটা তোমার এই যে নোমোগ্রাফে যে ফ্রিকশনাল লসটা আছে, এই ফ্রিকশনাল লসটা আছে হচ্ছে ফ্রিকশনাল লস পার 100 ফিটে, পার 100 ফিটে। এখন আমি যে ফ্রিকশনাল লসটা 4.46 পেলাম, এটা আসলে কত ফিটে? আমার চার্ট ব্যবহার করতে গিয়ে আমার লাগবে কিন্তু পার 100 ফিটে। আমি যে 4.46 পেলাম, এটা আসলে কত ফিটে? এটা কি 100 ফিটে আছে, নাকি 10 ফিটে আছে, নাকি 200 ফিটে আছে? সেটা আমাকে আগে জানতে হবে। জেনে আমাকে পার 100 ফিটে বের করতে হবে, করেই না আমি নোমোগ্রাফ ব্যবহার করে আমি সাইজটা বের করতে পারবো। বোঝা গেছে আমার কথা? কথা বলো একজন। আরেকটু বললে ভালো। এখন আমাকে বলো তো এই 4.46 কত ফিটের জন্য? 100 ফিটের জন্য, নাকি আরো কম, না আরো বেশি? গেস করো। গেস করে একজন বলো। রাকিব কোথায়? রাকিব বলো। জি ম্যাম। বলো এই 4.46 পিএসআই কত ফিটের জন্য? ম্যাম 100 বেশি মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? তুমি কি স্লাইড দেখে বলতেছো, নাকি কি দেখে বলতেছো? আরেকজন বলো, আরেকজন বলো। ফৌজিয়া কোথায় আছো? ফৌজিয়া আছো? জি ম্যাডাম। বলো তো 4.46 পিএসআই কতর জন্য? ম্যাডাম ওই যে 1 ফিটের জন্য 0.484 ওইটা ওইভাবে ক্যালকুলেশন করব? ম্যাডাম 10.27 ফিট। 10.27 ফিট।
দেখো এটা হচ্ছে 180 ফিটের জন্য, 180 ফিটের জন্য। কিভাবে হলো? ফ্রিকশনাল লস কিন্তু কোনো ভার্টিক্যাল ডিস্টেন্সের জন্য, শুধুমাত্র ভার্টিক্যাল ডিস্টেন্সের জন্য না, যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে আইদার ভার্টিক্যাল অর হরিজন্টাল অথবা কম্বিনেশন, মানে যদি অবশ্যই তো ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল কম্বিনেশনই আছে এখানে, যেহেতু পাইপে, এটা পাইপের মধ্যে লসটা, জয়েন্টে লস, বেন্ডে লস্ট, তাই যতটুকু ভার্টিক্যাল প্লাস হরিজন্টাল ডিস্টেন্স কভার করবে টোটাল লসটা আসলে সেটার জন্য। এখানে 180 ফিট না হয়েছে, একটা তো আমার রাইজার পাইপের হাইট 60 ফিট আমি ধরেই আসছি, এটা ভার্টিক্যাল ডিস্টেন্স তো 60 ফিট ধরেই আসছি, এবং অবভিয়াসলি আমার বিল্ডিং এর যে জায়গাটায় রাইজার পাইপটা বসবে ওয়াটার মেইনটা নিশ্চয়ই ওখানে নেই, কারণ আমার বাসার সামনে যে রাস্তাটা ঠিক ওই জায়গায় তো আমি রাইজার পাইপটা বসাচ্ছি না, তাই না? ওখান থেকে একটা হরিজন্টাল পাইপ টেনে এনে আমার বিল্ডিং এর যেখানে আমি মানে রাইজার পাইপটা বসাবো সেখান থেকে নিয়ে আসবে। তার মানে ওয়াটার মেইন থেকে রাইজার পাইপের পয়েন্ট পর্যন্ত আসতে একটা হরিজন্টাল পাইপ আছে এবং সেখানেও একটা লস আছে। এটা মোটামুটি ধরে নিয়েছে যে রাইজার পাইপের যতটুকু হাইট 60 ফিট, এবং সেটাই ধরে নেওয়া হচ্ছে যে ভার্টিক্যালি সেটাই 60 অথবা 70 ফিট এরকম হবে। হ্যাঁ, এটা তো তোমার বাসার জিওগ্রাফিক্যাল লোকেশনের উপরে ডিপেন্ড করে এটা এই হাইটটা তোমার আসবে। তো এখানে ধরে নেওয়া হলো যে এটা 60 ফিট আসতে হচ্ছে, ভার্টিক্যালি 60 ফিট আর হরিজন্টালি এটা হচ্ছে 60 ফিট, তাহলে 60 আর 60 হচ্ছে 120 ফিট, আরো থাকলো হচ্ছে 60 ফিট। এই 60 ফিটকে না হয়েছে একটা টার্ম আছে যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট লেন্থ, ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে এই যে বেন্ড এবং পাইপিং এর জন্য, হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিস্টেন্সটা মেজার করতে পারি, কিন্তু বেন্ড বা জয়েন্টে আসলে হিউজ লস হয়, সেই জায়গা কিন্তু আমরা কোনো ডিস্টেন্সকে ভার্টিক্যাল না হরিজন্টাল সেটা কভার করতেছি না, মানে মেজার করতে পারতেছি না। এই এই বেন্ড এবং পাইপ জয়েন্টের যে মানে যে ডিস্টেন্সটা সেটাকে ইকুইভ্যালেন্ট করা হচ্ছে একটা ডিস্টেন্সের সাথে যেটা এই ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল ডিস্টেন্সের 50%। তার মানে এখানে 60 আর 60 না হয়েছে 120, 120 এর 50% হলে আরো 60, এই 3-6 মিলে হচ্ছে 180 ফিট আসছে। 180 ফিট হচ্ছে 4.46 ফ্রিকশনাল লসের জন্য রেসপন্সিবল। সো অ্যাকচুয়ালি 100 ফিটের জন্য আমার প্রেসার হচ্ছে 2.4 psi পার 100 ফিট। বোঝা গেছে? ডিজাইনটা অনেক বড় বিধায় আমি আগের দিকে থিওরিতে চলে যাইনি, আমি তোমাদেরকে এখানেই ডাইরেক্ট চলে আসছি, কারণ থিওরি পড়াইতে আবার একদিন থিওরি পড়াইলে আরেকদিন অঙ্ক করাইতে গেলে মাথার মধ্যে কিচ্ছু থাকে না। বোঝা গেছে কিনা? ইকুইভ্যালেন্ট লেন্থ, ইকুইভ্যালেন্ট লেন্থ কি সবসময় 50% ধরবো? 50% সব সময় থাম রুল। ওকে ম্যাম। এখন তোমার যদি আমি এখানে 60 আর 60 নিছি, 60 আর 70 নিলে 130 ফিট হতো, 130 ফিটের তোমার হচ্ছে তোমার তখন তার 50% অবভিয়াসলি তখন চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার ফ্রিকশনাল লস হচ্ছে 2.4 psi। এক সেকেন্ড।
হ্যালো, ঠিক আছে। তাহলে এটার সিস্টেমটা হচ্ছে যে তুমি একটা টেবুলার ফর্ম যদি তৈরি করো, যে ডাউন ফিট জোনের জন্য একটা টেবুলার ফর্ম, আপ ফিট জোনের জন্য একটা টেবিল, হ্যাঁ, ডাউন ফিট জোনের জন্য একটা টেবিল, হ্যাঁ, এভাবে তৈরি করলেই কাজটা হচ্ছে সুবিধা হয় আর কি, হ্যাঁ, তোমার চোখের সামনে হয়। এখানে টেবিলের মধ্যে কি কি থাকে, প্রথমে প্রতিটা ফ্লোরের ফিক্সচার ইউনিট থাকবে, হ্যাঁ, তারপর প্রতিটা ফ্লোরের অ্যাকুমুলেটেড ফিক্সচার ইউনিট বের করতে হবে, ঠিক আছে। অ্যাকুমুলেটেড ফিক্সচার ইউনিটে ডিপেন্ড করেই হচ্ছে আমার ওয়াটার ডিমান্ড বের করতে হবে, এবং ওই ফ্লোরের ইকুইভ্যালেন্ট লেন্থ কত সেটা বের করতে হবে, এবং ইকুইভ্যালেন্ট লেন্থ থেকে আমার প্রেসার পার 100 ফিটে কত হবে সেটা বের করতে হবে। যদি টেবুলার ফর্মে করে করে এটা বের করো তাহলে তোমার চোখের সামনে ভিজুয়ালাইজ হবে, তুমি ইজিলি এটা করতে পারবে। কারণ অ্যাকুমুলেটেড ফিক্সচার ইউনিট কেন লাগবে দেখো, এটা একটা ডাউন ফিট জোনের একটা স্যাম্পল ক্যালকুলেশন আমি বলি, যে যখন 16 তলায় আসলো পানিটা, সে কিন্তু শুধুমাত্র যেহেতু উপর থেকে আসতেছে শুধুমাত্র 16 তলার পানিটা বিয়ার করবে। যখন 17 তলা আসবে তখন কি হবে, তখন সে হচ্ছে 17 আর 16 তলার পানিটা বিয়ার করবে। আবার যখন 19 তলা আসবে তখন সে 19, 18, 17, 16 এভাবে পানিটা বিয়ার করবে। 25 তলা পুরা 16 তলা পর্যন্ত পানিটা বিয়ার করবে, কারণ ওর তাহলে পানির সাইজটা অবভিয়াসলি বড় হবে রাইজার পাইপের, এবং আস্তে আস্তে পাইপের সাইজটা কমতে থাকবে আর কি, ঠিক আছে। পানির ক্যাপাসিটি অনুযায়ী তো আমার পাইপের সাইজটা আসবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই অ্যাকুমুলেটেড ফিক্সচার পাইপ ইউনিটটা বের করতে হবে। এবং তুমি যদি এটা দেখো, ডাউন আপফিট জোন যেটা ছিল সেটা কিন্তু ওর উল্টা, হ্যাঁ, প্রথম তলা বেশি পানি নিল, আস্তে আস্তে উপর তলা গেল সে হচ্ছে কম পানি নিল, কারণ প্রথমে যখন সে বিয়ার করবে সে 5 তলা পর্যন্ত পানি নেবে, তবে দোতলা যখন যাবে সে তখন বাকি 4টা ফ্লোরের পানিটা ক্যারি করবে, এভাবে আস্তে আস্তে পাইপ সাইজটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার সব ক্যালকুলেশন আমি শিখায় ফেলছি, তারপরেও আমার একটা ফ্রিকশনাল লস ক্যালকুলেশনের একটা চেঞ্জ আছে, দেখো এটা একটু দেখায় দেই, যে 25 তলার ফ্রিকশনাল লস পার 100 ফিট 2.8 psi, 23 আর 24 আর 23 এ আসছে 5.56 psi, বাকিগুলো 28.9 28.9। দেখো এই জায়গাগুলো কিভাবে চেঞ্জটা আসে সেটা আমি একটু স্যাম্পল ক্যালকুলেশনটা দেখাই দিই। এই জায়গাটা দেখো, একটা একটা করে দেখো, ঠিক আছে। 25 তলার উপরে আছে, প্রথম হচ্ছে 25 তলায়, আমার 25 তলায় যে অ্যাভেলেবল প্রেসারটা যেটা আছে সেটা নালিফাই কে করবে, ফ্রিকশনাল লস করবে। আমার তো ফ্রিকশনাল লসটাই বের করতে হবে, কারণ হচ্ছে টু ফাইন্ড আউট দ্য সাইজ। তাহলে 25 তলায় আছে হচ্ছে আমার ফ্লাশ ট্যাঙ্ক, যার মিনিমাম প্রেসার হচ্ছে 8 আমাকে রাখতেই হবে, এবং ব্রাঞ্চিং এর জন্য 1 সেটাও আমাকে রাখতেই হবে। তাহলে আমার 8 + 1 এই 9 প্রেসারটা কিন্তু আমার পাইপে থাকতেই হবে, ঠিক আছে, থাকতেই হবে। আর 24 আমার যেখানে 25 তলার যে পয়েন্টে আমার পানিটা আসবে সেখান থেকে যদি পানির আউটলেট উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, এটা মোটামুটি 24 ফিট অ্যাসিউম করে নেওয়া হয়েছে, 24 ফিট অ্যাসিউম করানো হয়েছে, যে তোমার 20 ফিট পর্যন্ত উপরে, আর পানির হাইট ধরে নেওয়া হয়েছে 4 ফিট, এই যে 24 ফিট। তাহলে 24 ফিট ফ্লোর সে ট্রাভেল করলে গেইন করবে এতটুকু প্রেসার, আর তার আমার মিনিমাম প্রেসার হবে 9 প্রেসার রাখতেই হবে, তাহলে বাকি প্রেসারটা কে নিবে, সে হচ্ছে ফ্রিকশনাল লস নিবে, এটাই অ্যাসিউম করে নেওয়া হচ্ছে। এছাড়া তার কোনো লস এখানে প্রেসার লস বা গেইনের আর কিছু নাই, অনলি ফ্রিকশনাল লস, ঠিক আছে। প্রেসার এখানে ওয়াটার মিটারও নাই, কিছু নাই, তাই যত প্রেসার এখানে মিনিমাম প্রেসার, ব্রাঞ্চ প্রেসার, আর হচ্ছে ভার্টিক্যাল হাইটের প্রেসার, এছাড়া তো আর কোনো প্রেসার লস বা গেইনের কোনো ইস্যুই এখানে নাই।
তাই মিনিমাম প্রেসার বাদ দিলে যদি আমার অ্যাটেইন প্রেসার থেকে মিনিমাম প্রেসার বাদ দেয় সেটা কিন্তু আর কিছুই না, সেটা হচ্ছে এই ফ্লোরের জন্য আমার ফ্রিকশনাল লস, এবং আমার ফ্রিকশনাল লসটা বের করাটাই হচ্ছে টার্গেট। তো এই ফ্রিকশনাল লসটার টোটাল লেন্থ ধরে নেওয়া হয়েছে কত, 51 ফিট। টোটাল লেন্থটা ধরে নেওয়া হয়েছে 51 ফিট। আমাকে একজন বলো যে 51 ফিট কিভাবে আসতে পারে। টোটাল লেন্থটা ধরে নেওয়া হলো 51 ফিট, কিভাবে আসতে পারে একজন বলো। সব ইকুইভ্যালেন্ট লেন্থ তো সব বলে আসলাম, একজন বলো যে কিভাবে আসছে। চব্বিশ ভার্টিক্যাল হাইট তো আছেই, 24 যোগ আর কি হলে 51 ফিট হবে বলো। কারো মাথায় যাচ্ছে না? দেখো 24 ফিট হচ্ছে ভার্টিক্যাল হাইট, 24 ফিট হচ্ছে ভার্টিক্যাল হাইট। আর তোমাদের মনে নিশ্চয় জানা আছে যে ছাদের উপরেও মানে যে জায়গাটায় পাম্প ওয়াটার ট্যাঙ্ক আছে ঠিক তার নিচেই তো আর আমার মানে পানির পয়েন্ট না, একটু হরিজন্টালিও তাকে মুভ করে এসেই হচ্ছে আমার কাছে আমার টয়লেট দিয়ে বা আমার কিচেন সিঙ্কে পানি আসতে হবে। তো সেই হরিজন্টাল ডিস্টেন্সটা এখানে বলা হয়েছে যে হচ্ছে 10 ফিট। তাহলে 24 ফিট ভার্টিক্যাল হাইট আর 10 ফিট হরিজন্টাল ডিস্টেন্স, তাহলে 24 আর 10 হচ্ছে 34, তার 50% হচ্ছে 17 ইকুইভ্যালেন্ট লেন্থ, তাহলে 17 আর 34 মিলে হচ্ছে 51 ফিট। তাহলে আমার যে কোথায় যেন দেখাচ্ছিলাম, আমার যে 1.4 psi প্রেসার ছিল সেটা আসলে 51 ফিটের জন্য। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? রাকিব, ফৌজিয়া, জি ম্যাডাম। 51 ফিট ধরা একই কথা, কিন্তু আগে যা বুঝায় আসছি সেম জিনিস। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি বারবার বলতেছি যাতে একটা কথা রিপিটেশন হলে হয়তোবা মাথার মধ্যে ঢুকবে। ঠিক আছে? তাহলে 25 তলায় এসে ফ্রিকশনাল লস পার 100 ফিট হচ্ছে 2.8 psi। ঠিক আছে? ঠিক টেবিলে দেখো 2.8 psi। তারপরে জাম্প করে হচ্ছে 23rd ফ্লোরে চলে যাওয়া হয়েছে, যেহেতু এখানে একটা চেঞ্জ আছে। 24 ফ্লোরটাকে 23rd ফ্লোরকে হিসাবে নিয়ে নেওয়া হয়েছে। তুমি যদি 24 ফ্লোরকে আলাদা করে হিসাব করো কোনো সমস্যাই হবে না আর কি। ঠিক আছে? আলাদা করেও যদি অল্প করে প্রেসার নিতে চাও নিতে পারো, কিন্তু এখানে আলাদা করে না হয় না, নিলেও কোনো সমস্যা নেই, কারণ এই মাত্র 2 তলার জন্য পাইপ সাইজ চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে? তাই 25 তলায় একটা ক্যালকুলেশন করলাম, 23 তলায় এসে দেখো ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 23 তলায় বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে এই যে 9 প্রেসার, এই যে 9 আমি 25 তলায় রেখে আসলাম, 25 তলায় কিন্তু আমি 9 প্রেসার রেখে আসছি, সেই প্রেসারটা কিন্তু এখন আমার পাইপ লাইনে আছে, থাকার কথা, তাই না? লস হয় নাই, আমি ওখানে মিনিমাম প্রেসার 9 রেখে আসছি। এবং আরো 25 তলা থেকে 23 তলা সে ভার্টিক্যাল হাইট ডিস্টেন্স করলো কত, 20 ফিট। তাহলে 20 ফিটের জন্য প্রেসার গেইন করলো হচ্ছে 8.6 ফিট psi। তাহলে এই 9 psi যোগ 8.68 প্রেসার হচ্ছে psi হচ্ছে তার এখন অ্যাভেলেবল প্রেসার আছে। কিন্তু 23 তলার ফ্লোরটায়
তোমার হচ্ছে মিনিমাম প্রেসার বলা হচ্ছে যে 15 psi রাখতেই হবে, 15 psi রাখতেই হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট কিন্তু ছিল, যেহেতু এটা ফ্ল্যাশ বাল্ব সিস্টেম। এবং এক প্রেসার হচ্ছে তোমার ব্রাঞ্চিং, তার মানে এই 16 প্রেসার তোমার মিনিমাম প্রেসারটা রাখতেই হবে। তাহলে আগে ছিল 9 প্রেসার, গেইন করলো 8.68 প্রেসার, এবং তার মিনিমাম প্রেসার অপোজ করবে হচ্ছে 16 প্রেসার। তাহলে ফ্রিকশনাল লস কতটুকু আছে? 1.68 psi অনলি। এবং এই 1.68 প্রেসার কতটুকুর জন্য? 30 ফিটের জন্য, কারণ এখানে আর কোনো হরিজন্টাল ডিস্টেন্স নাই, অনলি ভার্টিক্যাল ডিস্টেন্স 20 ফিট, আর তার ইকুইভ্যালেন্ট লেন্থ 10 ফিট, মিলে হচ্ছে 30 ফিট। তাহলে 1.6 ফিট পিএসআই ছিল হচ্ছে 30 ফিটের জন্য, তাহলে 100 ফিটের জন্য পিএসআই হচ্ছে 5.6 পিএসআই। ঠিক আছে, এটাই কিন্তু টেবিলে দেখো 5.6 psi আসছে। আর একটা চেঞ্জ হচ্ছে 28.9 psi। হ্যাঁ, এটাও ভেরি সিম্পল, যে আমি উপরে 16 psi রেখে আসছি, 16 psi রেখে আসছি, আরো 10 ফিট হাইট ট্রাভেল করলে সে হচ্ছে 4.34 psi গেইন করলো। এটা কিভাবে আসলো? দেখায় দেই। 16 psi আমি রেখে আসছি, গেইন করলো হচ্ছে 0.434 ইন্টু 10, আর তার মিনিমাম প্রেসার 16, 15 যোগ 1 রাখতেই হবে। হ্যাঁ, রাখতেই হবে। তাহলে এই 16 কেটে গেছে, আছে হচ্ছে মাত্র 0.434 ইন্টু 10, 4.34 psi। এবং এটার ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে, এটা ডিস্টেন্স কত? মাত্র 23 তলা থেকে 22 তলায় আসছে 10 ফিট, মাত্র 10 ফিট, আর ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে 5 ফিট, 15 ফিট। এই জন্য এখানে 100 ফিটে কনভার্ট করতে গেলে 28.9 psi প্রেসার লস হয়ে গেছে। ঠিক আছে, আর কোনো চেঞ্জ নাই, কারণ আর কোনো হাইটের কোনো ডিফারেন্স নাই, এবং ফিক্সচারেরও কোনো চেঞ্জ নাই। দ্যাটস ওয়াই অল থ্রু দ্য ফ্লোরস হচ্ছে এরকম, এবং প্রত্যেকটা ফ্লোরেরই হিসাবটা এভাবে করেই আসবে। আপওয়ার্ড হলে প্রেসার গেইন, আর ডাউনওয়ার্ড হলে সরি আপওয়ার্ড ডাউনওয়ার্ড হলে প্রেসার গেইন, আপওয়ার্ড হলে হচ্ছে প্রেসার লস করে এভাবে হচ্ছে তোমার পাইপ সাইজটা ডায়াগ্রাম দিয়ে বের করবা। ঠিক আছে, এখানে মেইন থিংই হচ্ছে প্রেসার ক্যালকুলেশন, মেইন থিংই হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ ক্যালকুলেশন। ঠিক আছে, আর তো তুমি নোমোগ্রাফার চার্ট ইউজ করে তুমি ফিক্সচার ইউনিট বা যা যা বের করতে হয় তুমি হচ্ছে করে ফেলবা। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনটা। এর পিছনে আরো প্লাম্বিং নিয়ে আরো বেশ কিছু থিওরি আছে, সেগুলো আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়াবো। হ্যাঁ, যেহেতু ডিজাইনটা লম্বা করে এটা শিখাইতে হয়, এবং কোনো পার্টটায় আজকে আর কালকে আর একটা করানো যায় না, কারণ এগুলো পুরোটাই আবার রিভিউ করতে করতে আবার ক্লাসের অর্ধেক সময় চলে যায়। তো কিছু করার নাই, তবে যে বইটা এখানে দেওয়া আছে, এখানে বইয়ের যে কপিগুলো দেওয়া আছে শেষের দিকে একদম হুবহু আমি যা যা বলছি, হ্যাঁ, কোনো কথাই মনে হয় বাদ নেই, হয়তো বা আরো বেশি আছে। তোমরা একদম টু দা পয়েন্টে এখানে লেখা আছে, টু দা পয়েন্টে তোমরা এটা দেখে করতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তারপরেও বোঝার কিছু না বোঝার কিছু থাকলে জিজ্ঞেস করো। ম্যাডাম, ওখানে যে পাইপের সাইজটা দিছিলাম প্রত্যেকটা তালার জন্য, যে চার্টটায়, এই চার্টে পাইপ সাইজ যে এই যে এখানে 3 লেখা আছে, বাকিগুলোর জন্য তো স্যার ম্যাডাম এই বসাইতে হবে, আমি একটা বসায় রেখে দিছি। না ম্যাডাম, মানে আমার প্রশ্নটা আমার ছিল যে এখানে তো সাইজটা খুব একটা ডিফারেন্ট করবে না, মানে এখানে যদি বোঝা যাচ্ছে না কথা, আবার বলো, জোরে বলো একটু। ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা নরমালি বাসা বাড়িতে যেটা দেখি যে ওখানে তো পাইপ সাইজটা উপর থেকে নিচে মানে অলমোস্ট সেমই থাকে, তাহলে এখানে প্রত্যেকটা তালার জন্য এখানে এই কথাটা আমার শেষ হয় নাই। ঠিক আছে, আমি প্রশ্নটা দিলেই বলতাম যে নরমালি যতটা বেশি অ্যাভয়েড করা যায়, হ্যাঁ, যদি দেখো যে মাত্র
মাঝখানে এসে মাত্র 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পড়ছে, আবার নিচে যায় আবার বেশি পড়ছে, ঠিক আছে? নর্মালি এটা ইউনিফর্মই রাখা হয়, কিন্তু ইউনিফর্ম তুমি কোনটাতে রাখবা? 2 ইঞ্চি ইউনিফর্ম রাখবা, না 3 ইঞ্চিতে ইউনিফর্ম রাখবা, না 4 ইঞ্চিতে ইউনিফর্ম রাখবা? হ্যাঁ, তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে না? তুমি কথাটা বুঝতে পারছো আমার? তাহলে ম্যাডাম সবচেয়ে মানে যে হাইয়েস্ট তারপরে ডায়ামিটার ইউনিফর্ম যে যেটা সেটা রাখতেই কি হবে লিটারালি, এটা প্র্যাকটিক্যালি করা হচ্ছে, কিন্তু লিটারালি ইউনিফর্ম রাখতে হবে এ ধরনের কোনো কিছু লিটারালি এরকম প্রেসার ক্যালকুলেশন করে তুমি যদি আলাদা আলাদা করে রাখতে চাও, কিন্তু এটা অপারেশনাল কনস্ট্রাকশনাল অসুবিধা হয়, সো ইউনিফর্মই চালানো হয়। কিন্তু তুমি কোনটা রাখবা সেটা তোমাকে ক্যালকুলেশন করে চেক করে নিতে হবে, আদারওয়াইজ তো তুমি আরবিট্রারিলি একটা ক্যালকুলেশন করলে 2 ইঞ্চি আসছে, এখন 2 ইঞ্চি কি টোটাল ওয়াটারটা ক্যারি করতে পারবে কিনা? পারবে না তো, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা অবভিয়াসলি ক্যালকুলেশন করে প্রেসার লোড চেক করে তুমি ইউনিফর্ম রাখো, তাতে সমস্যা নেই আর কি, ঠিক আছে? মানে সবচেয়ে বড় সাইজের যে পাইপটা সেটা আর কি এনশিওর করতে হবে। এখন তোমাদের একটা জরুরি কথা, সেটা হচ্ছে সুদীপ স্যারের সাথে আমার কথা হয়েছে, হ্যাঁ, উনি তো একটা ক্লাস টেস্ট নাকি নিছে আর একটা অ্যাসাইনমেন্ট নিবে, তো তোমাদের সাথে আমার একটা ক্লাস টেস্ট হয়েছে, হ্যাঁ, আর একটা ক্লাস টেস্ট আর একটা অ্যাসাইনমেন্ট। তো এই যে আজকে যে অঙ্কটা দিলাম, এই অঙ্কটার উপরে একটা ক্লাস টেস্ট দাও, কবে দিবা? শুধুমাত্র এই অঙ্কটার উপরে একটা ক্লাস টেস্ট দাও, কবে দিবা? ম্যাডাম তাহলে এই সেম অঙ্কটাই থাকবে? সেম ভ্যালু? এই অঙ্কটাই মানে যেটা দিছেন ওইটাই থাকবে? ম্যাডাম এটা করার জন্য তো ম্যাডাম নোমোগ্রাফ লাগবে, আমাদের তো এখন নোমোগ্রাফ আমাদের সামনে তো নাই। সবই থাকে, তোমরা তো ওপেন বুক, পরীক্ষা তো দাও ওপেন বুক। ম্যাডাম বই তো নাই এখন। এই পাওয়ার পয়েন্ট দিয়ে দিব না? পাওয়ার পয়েন্ট দেখে নোমোগ্রাফ ইউজ করাটা ম্যাডাম ডিফিকাল্ট না? ডিফিকাল্ট কই থেকে হইলো? প্রিন্ট করে নিয়ে রাখবা, প্রিন্ট করে দিয়ে রাখবা, চোখের সামনে রাখবা। ম্যাডাম অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। না না, অ্যাসাইনমেন্ট তো আছে, অ্যাসাইনমেন্ট আরেকটা দিব, তোমার ড্রেনেজের প্লাম্বিং এর উপরে দিব। কবে দিবা সেটা বলো। ম্যাম আমরা ডিসকাস করে জানাই। কেন এখন আমার সাথে কথা বলতে কি সমস্যা? ম্যাম 2 সেকশনে কোন সময় কি ফাঁকা ম্যাম? তাহলে পারি ম্যাম সানডে তে দিতে। 143 জন কি 2 সেকশনের স্টুডেন্ট নাই? আচ্ছা ম্যাম। জি ম্যাম, বলতেছে সানডে তেই পারি, এছাড়া ম্যাম আর টাইম। ম্যাম আগামী সানডে, ম্যাম আমার একটা কথা আছে। আগামী সানডে 2:30টার সময় হইছে? ম্যাম আমাদের তো ফেব্রুয়ারি মাসে বন্ধ থাকবে ম্যাডাম, তখন তো দেওয়া যায়। আগামী সানডে 2:30টার সময় প্লাম্বিং এই ডিজাইন প্রবলেমটা, ঠিক আছে? আমি গুগল ক্লাসরুমে ছেড়ে দিব আর কি, হ্যাঁ? তার আগে ম্যাটেরিয়াল গুলো আমি আপলোড করে দিব, আজকে রাতে ইনশাআল্লাহ দিয়ে দিব। ম্যাম এই প্রশ্নটাই কি থাকবে ম্যাডাম, মানে এই ভ্যালু গুলোই নাকি ভ্যালু ট্যালু চেঞ্জ হবে ম্যাডাম? তোমার কমন সেন্স যেটা বলে তুমি সেই অ্যানসারটা নিয়ে নাও। ম্যাম ম্যাম ক্লাসরুমে আজকে রেকর্ডিংটা একটু আপলোড করে দিন, আমার মাঝখানে হচ্ছে কারেন্ট চলে গেছিল। দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আর আমার ওই যে প্রজেক্ট গ্রুপের কেউ আছো নাকি এখানে?